হ্যালো ফ্রেন্ডস, পভার্টির আজকে আমাদের 3rd নম্বর ক্লাস। এবং এই পভার্টি ক্লাস করার আগে বা আজকে যে টপিকটা আমরা করছি সেটা লাইভে আমরা করেছিলাম, কোনো কারণে হয়তো সেটা আপলোড হয়নি। নতুন করে সিম্পল ওয়েতে তোমাদের জন্য আমি আপলোড করছি, আগেই বলে রাখি। এবং সেই জায়গা থেকে তোমরা একটু সিম্পল ওয়েতে আরেকবার পুরোটাকে ঝালিয়ে নিও। ওকে, দেখো, লরেঞ্জ কার্ভ পড়ার আগে আমাদের ইনকাম ইনইকুয়ালিটি সম্পর্কে বা ইনইকুয়ালিটি সম্পর্কে জানা দরকার। পলিটি পড়েছো সবাই, পলিটিতে ইনইকুয়ালিটি সম্পর্কে বলা ছিল। একদম সোজা ভাষায় ইনইকুয়ালিটি বলতে বোঝায় যে ডিফারেন্সেস ইন সোশ্যাল স্ট্যাটাস, হেলথ, ওয়েলথ অর এনি অপরচুনিটিস। তো সিম্পল ওয়েতে দেখো, ইনইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি, যে ডিফারেন্সেস ইন সোশ্যাল স্ট্যাটাস, ওয়েলথ অর অপরচুনিটি, বা আরেকটাও বলতে পারি যে the disparities in the distribution of a certain metric which can be income, health or any other materials or non-material assets। এবং আমাদের দেখো, সরকার সবসময় সাম্য স্থাপনের পেছনে ছোটে। সরকারের মূল লক্ষ্যই হওয়া উচিত সাম্য স্থাপন। ভারতের দিকেও যদি তাকাই, আমরা জানি যে ভারতের সংবিধানেও কিন্তু একই কথাই বলা রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট ইনইকুয়ালিটি দূরীকরণ করতে সর্বদা সচেষ্ট থাকে। এবং এই কারণে আয় ও সম্পদের, ইনকাম এবং ওয়েলথের সমান ডিস্ট্রিবিউশন করা প্রয়োজন। যদি ইকুয়ালিটি স্থাপন করতে হয় তাহলে তার প্রথম যতগুলি শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্ত অর্থনৈতিক সাম্য স্থাপনের জন্য আয় এবং সম্পদের সম বিতরণ, সমান ডিস্ট্রিবিউশন। তো এইখানে আমরা সেই ইস্যু নিয়েই ধীরে ধীরে লরেঞ্জ কার্ভে একটা ম্যাথামেটিক্যাল, একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ, জিওগ্রাফিক্যাল পিকচার আমাদের সামনে পভার্টি সম্পর্কে দেয় বা ইনইকুয়ালিটি সম্পর্কে দেওয়া থাকে। মেইনলি এই দুটো কনসেপ্ট সবার আগে আমরা যাব। এবার দেখো, ইনইকুয়ালিটি কিন্তু দেখা যায় অনেক সময় কিভাবে দেখা হয়, ইন্ডিভিজুয়ালের সঙ্গে একটা গ্রুপেরও পরিমাপ করা হয়ে থাকে, আবার গ্রামের সঙ্গে শহরের ইনইকুয়ালিটি করা হয়ে থাকে, আবার কোনো কোনো পার্টিকুলার এরিয়া বেস করা হতে পারে। তাহলে সেভারাল ডাইমেনশন রয়েছে মেজার করার, আলাদা আলাদা ভাবে মেজার করা হতে পারে। গ্রুপ গ্রুপ হয়, দেশ দেশ হয়, সিটি সিটি হয়, রাইট? মেজরের সঙ্গে মাইনরের হয়। তো বেসিক্যালি ইনইকুয়ালিটির একটা বেসিক ধারণা আমরা নিলাম। তোমরা সবাই লিখবে যে ইনইকুয়ালিটি সংজ্ঞা এবং তার সঙ্গে তার গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ থাকে সেই অ্যাপ্রোচটা সম্পর্কেও তোমরা চটজলদি লিখবে। তো এরপরেই আমরা চলে যাব এর সঙ্গে যে সেকেন্ড কনসেপ্ট আমাদের দরকার। দেখো, এর সঙ্গে সেকেন্ড কনসেপ্ট যেটা দরকার, তোমরা পজ দিয়ে লিখে নেবে, পজ করে লিখে নেবে। পভার্টি আমরা পড়ছি এবং পভার্টি পড়তে গিয়ে আমরা জেনেছি যে পভার্টি মেজার দু রকম ভাবে হয়। এক তো বলি আমরা অ্যাবসোলিউট, আর আরেকটা হচ্ছে রিলেটিভ। অলরেডি আগে পড়েছি আমরা কিন্তু। তো অ্যাবসোলিউট পভার্টি বলতে আমরা কি বুঝি, একটা দেশের কোনো বা কোনো এরিয়ার একেবারে মাত্রা ডিসাইড করে দেওয়া হয়, পভার্টি লাইন ডিসাইড করে দেওয়া হয়, এবং এর নিচে যারা, তারা পোর বা বিপিএল, বিলো পভার্টি লাইন। একটা নির্দিষ্ট একটা ওভারে পিরিয়ডের জন্য বলে দেওয়া থাকে। এবং বেসিক্যালি কোনো একটা দেশের, এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্সট্রিমলি সিভিয়ার ডিপ্রাইভেশন, অর্থাৎ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং তারা এনজয় করতে বা লিড করতে পারে না, এই অর্থে আমরা বুঝেছি। তাহলে ডু নট এনজয় মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং, extremely severe deprivation, তাহলে এটা কি করা হয়, একটা হচ্ছে দেশের পভার্টি রেশিও অ্যাবসোলিউট দ্বারা বলা হয়। সাধারণত দেশের কত শতাংশ মানুষ গরিব
সেটা অ্যাবসলিউট পভার্টি দ্বারা বলা হয়ে থাকে, প্রকাশ করা হয়ে থাকে। বাট রিলেটিভ কি? রিলেটিভ বলেছিলাম যে এখানে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কথা বলা হয় না, এখানে একটা কম্পারেটিভলি গরিব, তুলনামূলক সে গরিব, সেটা বিচার করা হয়। তার মানে কি, একটা দেশের মেজর পার্ট যে যে সুবিধা সাধারণত ডেভেলপড কান্ট্রিগুলোতে দেখা যায়, বা আমরা যদি ডেভেলপিং কান্ট্রিতে দেখি তাহলে একটা এরিয়া নিতে হয়, সেই এরিয়ার যারা মেজর পার্ট তারা কোন কোন সুবিধাগুলি ভোগ করছে এবং মাইনর পার্টস কোনগুলি পায় না। এই কারণে এটা হয়ে যায় তুলনামূলক গরিব কাউন্ট করা। কিন্তু এটা কি কারণে দরকার হয় তাহলে? দেখো, গভর্নমেন্ট যখন স্কিম ডিসাইড করে পভার্টি অ্যালিভিয়েশনের, গভর্নমেন্ট যখন এই যে সাম্য স্থাপন করার চেষ্টা করবে, তাহলে আমাদেরকে দেখতে হয় যে এই যে বর্গের মানুষ, এই বর্গের মানুষ কোন কোন সুবিধাগুলি পাচ্ছে না, এবং এই বর্গের মধ্যেও আবার তুলনামূলক দেখা যেতে পারে যে পভার্টি লাইনের নিচে আছে, তাহলে এই বর্গের মানুষকে কতটুকু দিতে হবে, এই বর্গের মানুষকে কতটুকু দিতে হবে, রাইট? আর এই বর্গের মানুষকে কতটা দিতে হবে। তাহলে এই তুলনামূলক দেখো গরিব, তো এই তুলনামূলক গরিব বেসিক্যালি বা এই কাউন্টটা দরকার হয়, বা রিলেটিভ পভার্টি মেজার করা গেলে প্রপার ওয়েতে গভর্নমেন্ট স্কিম ডিসাইড করতে পারে যে কোন বর্গের মানুষকে কতটুকু সুবিধে দিলে তারা পভার্টি লাইনের ওপরে উঠবে। এই কনসেপ্টটুকু আমাদের দরকার ছিল। তাহলে এইটুকু তোমরা আলটিমেটলি লিখবে, রিলেটিভ পভার্টির পাশাপাশি লিখে নিতে পারো, কারণ আগের ক্লাসে আমরা অলরেডি পড়েছি। এইবার আমরা যদি যাই যে কেন পড়লাম, দেখো বেসিক্যালি এই যে লরেঞ্জ কার্ভ রিলেটিভ পভার্টি ডিটারমাইন করে, বা লরেঞ্জ কার্ভ রিলেটিভ পভার্টি এতক্ষণ ধরে যে পড়লাম, তো লরেঞ্জ কার্ভ ফার্স্ট, এই লরেঞ্জ কার্ভ is the graphical representation of relative poverty. Lorenz curve is the graphical representation of relative poverty. তুলনামূলক গরিবের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বলে লরেঞ্জ কার্ভ। এইটা একদম প্রথম কথাটায় মাথায় রাখতে হবে, একদম সলিড ওয়েতে, কারণ পরীক্ষায় এটাই জিজ্ঞাসা করা হয়। কি বলা হয়েছে দেখো, একটা দেশের ইনকাম স্তর এবং পপুলেশন স্তর, আমরা এর আগেও যখন মেট্রিক পড়েছি তখন এটাকে এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিস। এই নিচের লাইনে আমরা পপুলেশন দেখো, গ্রাফ যেমন আমরা করি, এবং এইখানে আমরা দেখাচ্ছি হচ্ছে ইনকাম। দেখো দেখেছি 10 জন এইভাবে যদি বাড়ে, তাহলে একই রকম ভাবে সমান স্তরে ইনকামের লেভেলটাও আমরা ধরছি 10, 20, 30। তো প্রথম যে স্টেটমেন্টটা লরেঞ্জ কার্ভে বলছেন সেটা হচ্ছে যে 10 জন মানুষ, অর্থাৎ এই যে 10, 20, 30, সাধারণত একটা আদর্শ লরেঞ্জ কার্ভ তখনই তৈরি হয়, বা প্রকৃত অর্থ হচ্ছে এই যে 10 টাকা 10 জনের মধ্যে সমান বিতরণ হবে, তবেই তো একটা দেশে বৈষম্য থাকবে না, তবেই একটা দেশের সাম্য স্থাপন হবে। অর্থাৎ সিম্পল ওয়েতে, যদি 10 টাকা একটি দেশের সম্পদ থাকে, সেই 10 টাকার সুষম বন্টন এই 10 জন মানুষের মধ্যে হয়েছে, অর্থাৎ 10 জন মানুষ 10 টাকা সমান ভাগে ভাগ করে। এবার একই রকম ভাবে যদি সেকেন্ডে বলি, 20 টাকা 20 জনের মধ্যে সমবন্টন হয়, 20 টাকা 20 জনের মধ্যে সমবন্টন হয়, বা 20 বিঘা সম্পদ 20 জন সমান ভাগে ভাগ করে বা ভোগ করে। তাহলে দেখো একটা কার্ভ তৈরি হচ্ছে, যদি এটাকে আমরা জুড়ে দিই, তাহলে একটা আদর্শ
একটা আদর্শ অর্থাৎ পারফেক্ট ইকুয়ালিটি কার্ভ তৈরি হচ্ছে বা লাইন তৈরি হচ্ছে, এক কথায় বলতে পারি আমরা। ওকে, বেসিক্যালি পারফেক্ট ইকুয়ালিটি লাইনই বলি কারণ এটা স্ট্রেট লাইন, এটাই হচ্ছে প্রকৃত চিত্র যদি বলি ইকুয়ালিটির, সাম্যের। এরম ভাবে উঠবে কারণ দেখো একই রকম ভাবে 30 এবং এই 30-এ জুড়বে। যদি সমানভাবে করি তাহলে পারফেক্ট ইকুয়ালিটি লাইন এইভাবে ড্র হওয়া উচিত। তাহলে প্রথমে চলে আসছে যে পারফেক্ট ইকুয়ালিটি লাইনের কনসেপ্ট লরেঞ্জ কার্ভ অনুযায়ী। সেখানে কি বলা হবে যে মেনলি দেশের সম্পদের সমান ডিস্ট্রিবিউশন, দেশের সম্পদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন জনগণের মধ্যে, অর্থাৎ 10 জন পপুলেশন 10 টাকা সমান ভাগিদার বা অংশীদার, রাইট? 20 জন জনগণ 20 টাকার সমান অংশীদার, বা যদি সম্পত্তি হিসেবে ধরে নিই, ধরো জমি পুরোটাই ল্যান্ড, অর্থাৎ 20% মানুষ 20% সম্পদের সমান অংশীদার, অর্থাৎ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম বিটুইন পপুলেশন ইজ কল্ড পারফেক্ট ইকুয়ালিটি। অ্যান্ড এই যে লাইনটা যে ড্র হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট ইকুয়ালিটি লাইন। জাস্ট সিম্পল এই কথাটা লিখে রাখবে। বাট সাধারণত কি আমরা কোনো দেশের দেখি, এটা আদর্শ যে লরেঞ্জ লাইনের কথা বলছি, সেটা আদর্শ লরেঞ্জ লাইনে ওয়েলথের ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় পপুলেশনের মধ্যে। এইটা গেল আমাদের প্রথম কনসেপ্ট। দেখো যত বেশি কথা বলবো তত গোলাবে। আমরা সম্ভবত দেখো কালকের যে যা ছিল সেখান থেকে একটু কারেকশন করে নেবে। এখানে একটা লিখবে যে প্রকৃত পক্ষে দেশের যদি এই যে পভার্টি মেজার করা হয় বা এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা দেখা যায়, এই চিত্রটা যেটা আমরা বলছি সেই চিত্রটা কিন্তু হিসেব করলে কোনো দেশেরই দেখা যায় না। সেক্ষেত্রে কি দেখা যায়, এইবার পরের পার্টটা চলে আসছে। নেক্সট কনসেপ্টটা এখান থেকে আসছে, দেখো কিন্তু বাট ইকুয়াল ডিস্ট্রিবিউশন আমরা বাট ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখা যায় না। সো পারফেক্ট ইকুয়ালিটি লাইনের পরিবর্তে কার্ভ তৈরি হয়। সেটা কিরকম দেখো, নিলাম প্রত্যেকটা কথাও লিখে দিচ্ছি আমি তোমাদের যাতে তোমাদের সুবিধা হয়। দেখো ওয়াই অ্যাক্সিসে পপুলেশন থাকবে যা ছিল সেম টু সেম, এক্স অ্যাক্সিসে আমার ইনকাম রয়েছে আমরা জানি, এটা যদি 10 বা আমরা এবার একটু বাড়িয়ে দিলাম ধরো 40%, এখানে আমার
40%, 40%, 40%। কিন্তু প্রকৃত অর্থে কি দেখা যায় সেটা বলি আমরা। সেটা হচ্ছে এরকম যে যদি ভারতের চিত্রটা নিই, একটা দেশ সে চিত্র নিই, তাহলে যেটা অরিজিনাল কার্ভ বা অরিজিনাল লাইন এটা তৈরি হওয়ার কথা যদি ইকুয়াল হতো, রাইট? কিন্তু দেখা যায় যে দেশের দেখা গেল 40% মানুষ প্রকৃতপক্ষে মাত্র এতটা সম্পদের মালিক। দেশের 40% মানুষ, দেখো এতটা শতাংশ মানুষ মাত্র এইটুকু সম্পদের মালিক, এটা প্রকৃত চিত্র। যেমন যদি বলি ভারতবর্ষের 90% মানুষ মাত্র 10% সম্পদের অধিকারী, রাইট? এবং এই ক্ষেত্রে তাহলে কার্ভটা কিরকম তৈরি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের কার্ভটা তৈরি হবে এরকম। তো কোথায় এটা তৈরি হওয়ার কথা ছিল, তার বদলে জাস্ট আমরা ধরে নিলাম এরকম। এইখানে কি বলা রয়েছে যে বাট ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখা যায় না, সো পারফেক্ট ইকুয়ালিটি লাইনের পরিবর্তে একটা কার্ভ তৈরি হয়। তার মানে এখান থেকে আমরা কি দেখব, যদি ইন্ডিয়ার দেখি, যদি ইন্ডিয়ার হিসেব দেখা যায় তাহলে আমরা কি পাই, ভারতের 90% পপুলেশন, only 10% income and wealth এর অংশীদার, যেটা প্রথম বলেছিলাম। তাহলে ঠিক তার উল্টো এটাকে যদি কভার করে দিই, মাত্র 10% মানুষ, সো 10% এমন কিছু অল্প সংখ্যক মানুষ রয়েছে যে যারা বাকি সকল সম্পত্তির অধিকারী, অর্থাৎ 10% মানুষ, 10% পপুলেশন কি 90% ওয়েলথের মালিক। সিম্পল লজিক। কিন্তু প্রকৃত চিত্র তার মানে এটাই হচ্ছে রিয়েল, আমরা ইনইকুয়ালিটি বা রিয়েল চিত্র দেখতে পাচ্ছি। ইনকাম অ্যান্ড ওয়েলথের ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন না দেখে আমরা একটা রিয়েল পিকচার কি দেখতে পাই, যে বেশিরভাগ দেশে, এবার ধরো এটা এরকম হয়েছে, এটা এরকমও হতে পারতো। কেন মিলিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে টোটাল সম্পত্তির গোটা যদি 100 হয় তাহলে দেখা গেল তার 10% হচ্ছে 90 জন ভোগ করছে, কিন্তু বাকি টোটাল 90%টাই হচ্ছে 10% লোক ভোগ করছে। সেই জন্য আলটিমেটলি কার্ভটা একটা জায়গায় গিয়ে মিলছে আর টোটালটার উপরে কভার করছে। দেখো আমাদের দেশের কথা চিন্তা করে নাও যে সব থেকে ধনী ব্যক্তির সংখ্যাটা খুব কম এবং বাকি অংশটাই রয়েছে অত্যাধিক। তো এক তো সেক্টরাল চেঞ্জেস যখন যাব সেখানেও দেখতে পাবো। যাই হোক, কথা বাড়াচ্ছি না, যত কথা বাড়াবো তত আরো বেশি টিপিক্যাল হতে যাবে। তাহলে এই চিত্রটা দেখা যায়, তাহলে আমরা দেখলাম যে আদর্শটা থেকে ধীরে ধীরে কোনো দেশের এরকমও হতে পারে বেন্ড, অতএব কনক্লুশন কি আসলাম, ইনকাম ও ওয়েলথের ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখা যায় না।
ওকে, তাহলে রিয়েল চিত্রটা দেখা যায় যে সমান হওয়ার পরিবর্তে আলটিমেটলি চিত্রটা অন্যরকম, ইকুয়াল ডিস্ট্রিবিউশন নেই। বেশি সংখ্যক জনগণ, 90% জনগণ ভারতের রিয়াল চিত্র, অনলি 10% ইনকাম আর ওয়েলথের অংশীদার বা ভাগিদার, বা মাত্র 10% দেশের আয়ের তাদের মধ্যে বিতরণ হচ্ছে, আর বাকি 10% কয়েকজন মুষ্টিমেয় লোক যারা বাকি সকল সম্পত্তির অধিকারী। তো এই হচ্ছে একটা ইনইকুয়ালিটি, এখানে ডিফারেন্সেস পেলাম আমরা। এবার দেখো যেটা এদিকের বাকি কনক্লুশনটা এবার বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে যত আদর্শ লাইন থেকে দূরে সরবে, প্রথমটা দেখো যদি এরকম হতো, তারপর দ্বিতীয়টা দেখো সেকেন্ড পিকচার, দেন থার্ড দেখো। তো বলা হচ্ছে যে এই যে পারফেক্ট ইকুয়ালিটি লাইন থেকে যত দূরে কার্ভ তত ইনইকুয়ালিটি বেশি। সিম্পল, যতটা না লিখবো তার থেকে যদি ম্যাপে বুঝি ভালো, তাহলে যত এই লাইন থেকে দূরে সরবে কার্ভ তত ইনইকুয়ালিটি বেশি। তাহলে দূরে সরতে সরতে যদি একটা সময় এসে এই লাইনের সঙ্গেই মিশে যায়, তার মানে কি ইনইকুয়ালিটি চরম পর্যায়ে। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের সাথে মিশে যাওয়া মানে এই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে মিশে যাওয়া মানে দেশের টোটাল সম্পদ একজনের হাতে মুষ্টিবদ্ধ। দেশের টোটাল সম্পদ একজনের হাতে মুষ্টিবদ্ধ। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ, আমরা পেয়েছিলাম রিলেটিভ পভার্টি। এটাকেই বলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিলেটিভ পভার্টি। ওকে, পজ দিয়ে তোমরা লিখে নেবে বা পজ করে লিখে নাও। চলো এইবার আমরা যাচ্ছি গিনি রেশিও, গিনি কোএফিসিয়েন্ট, নাথিং নিউ। নেক্সট হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট বা গিনি রেশিও। গিনি কোএফিসিয়েন্ট বা গিনি রেশিও। ওকে, তো এইখানেও প্রথমটাই বলে দিচ্ছি যে গিনি রেশিও আর কিছুই নয়, লরেঞ্জ কার্ভের ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। লরেঞ্জ যে কার্ভ, সেই লরেঞ্জ কার্ভেরই একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছুই নয়। সেটা আমরা এতক্ষণ ধরে কি বললাম দেখো, প্রত্যেকটা কথা যদি সিম্পল ওয়েতে লেখো তাহলে ইজিলি তোমাদের এটা কভার বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওয়াই অ্যাক্সিস পপুলেশন যা পেয়েছিলাম সেম জিনিস, এটা হচ্ছে ইনকাম এক্স অ্যাক্সিস, তাই তো। আবার একই রকম ভাবে আমরা পেয়েছিলাম হয়তো 40% লোক ধরে নিচ্ছি, তাহলে দেখো এটা আমাদের ছিল পারফেক্ট ইকুয়ালিটি লাইন, পারফেক্ট ইকুয়ালিটি লাইন। এবং
এইখান থেকে দেখলাম যে আমাদের এরকম একটা চিত্র আসতে পারে, আবার কারো কারো এইরকম আসতে পারে। তাহলে প্রাথমিকভাবে আমরা একটা কাজ করতে পারি, এই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি এটাকে জুড়ে দিই, পিকচারটা একটু প্রপার ড্র করে নিলাম। এইবার আমরা একটা টোটাল এরিয়া পেলাম। দেখো Gini ratio nothing except the mathematical representation of Lorentz curve. Basically Gini ratio হচ্ছে Lorentz curve-এরই mathematical representation। তাহলে প্রথম কথাটাই লিখবো হচ্ছে mathematical representation of Lorentz curve। mathematical representation of Lorentz curve কিভাবে দেখো, আমি প্রথমেই এই যে বলেছিলাম যে এই লাইনটাকে অর্থাৎ ইকুয়াল পভার্টি লাইনকে ওয়াই অ্যাক্সিসের যে শেষ বিন্দু সেটাকে জুড়ে দিলাম, একটা এরিয়া পেয়ে গেলাম। দেখো টোটাল এরিয়া। এই টোটাল এরিয়ার কখনো কার্ভ এরকম হতে পারে কোনো দেশে, বা সেকেন্ড এটা হতে পারে, আরো হতে পারে। ধরো যে কোনো একটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। এই টোটাল এরিয়াকে আমরা ধরে নিলাম 100, রাইট? টোটাল এরিয়া হচ্ছে 100 ধরে নিলাম আমরা। আর এখানে এই যে কার্ভটা তৈরি যেটা হয়েছে এটাকে ধরে নিলাম 10। তাহলে এক্সেপ্ট এটা কি পড়ে থাকলো, এই 100টাকে এবার সরিয়ে দিই, তাহলে দেখো 90। বোঝার জন্য বলছি টোটাল এরিয়া ছিল 100, তার মধ্যে এর ক্ষেত্রফলটা আমরা ধরে নিলাম 10 আর এরটা নিলাম 90। তাহলে এখানে বেসিক্যালি বলা হলো যে এই এরিয়াটাকে আমরা এ এরিয়া ধরছি, এই এরিয়াটাকে বি এরিয়া ধরছি। তাহলে গিনি রেশিও কিভাবে বার করা হয়, এই টোটাল প্রথমে এ, এটাকে কি দিলাম আমরা, যে রিয়াল কার্ভ এর ক্ষেত্রফল, রিয়াল কার্ভের এরিয়া ডিভাইডেড বাই টোটাল এরিয়া এ প্লাস বি, টোটাল এরিয়া। অর্থাৎ আমি একটু আগে এখানে কি বলেছিলাম, এই রিয়াল কার্ভের এরিয়া, দেখো এবার বোঝার চেষ্টা করছি। গিনি রেশিও কোনো একটা দেশের কার্ভ যদি এরকম ফর্ম করে, অর্থাৎ এর আগে লরেন্জ কার্ভের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি এরকম হয়, ধরে নিলাম এখানে 10 রয়েছে আর নিচে, তাহলে আমার কত হবে, এ প্লাস বি মিলিয়ে 100। তাহলে এখানে আমার কত বেরোলো, 0.1। এবার সাপোজ ধরে নাও এটাকে আমার আরেকটু বড় করে দিলাম এবং এটা নিলাম হচ্ছে 30। তাহলে সেক্ষেত্রে আমার কি বেরোবে, 10 ডিভাইডেড 30 ডিভাইডেড বাই 100 সমান সমান 0.3। তাহলে একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে রিয়েল লাইন থেকে যত বেশি দূরে যাবে কার্ভ, তত বেশি বৈষম্য বাড়বে, অর্থাৎ এর থেকে এর বেশি। অর্থাৎ কনক্লুশনে আমরা কি লিখব, যে এইখানে আমরা বললাম পারফেক্ট, সরি রিয়াল বলেছি একটু আগে, গন্ডগোলটা করো না। পারফেক্ট লাইন থেকে, এই পারফেক্ট লাইন থেকে যত বেশি দূরে যাবে, এই আদর্শ লাইন থেকে যত বেশি দূরে যাবে, তত বেশি বৈষম্য, তত বেশি ইনইকুয়ালিটি। তাহলে এটা তো ইকুয়ালিটি বলেছিলাম আমরা, তত বেশি ইনইকুয়ালিটি। তো সিম্পলি কোনো দেশের যদি এখানে থাকে তাহলে আরো বেশি ইনইকুয়ালিটি, ঠিক? তার মানে 3 থেকে এবার আস্তে আস্তে পয়েন্ট বাড়বে। পয়েন্ট বাড়তে বাড়তে যদি দেখা যায় যে একদম এই কার্ভটা আবার এর সঙ্গে মিশে গেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে মিশে গেছে, সেই সময় কিন্তু রেজাল্টটা দাঁড়াবে 1। কারণটা কিভাবে দেখো, টোটাল
যে এই যে বলেছি কার্ভ এরিয়া, রাইট, টোটাল কার্ভ এরিয়া তখন তাহলে কি হয় 100, আর আমি যদি টোটাল এরিয়া যদি বলি টোটাল, তাহলে সেটাও 100, এটা সমান সমান 1। তাহলে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন আগের কথাই বলেছিলাম যে যদি এখানে মিশে যায় তার মানে একজনের হাতেই সমস্ত সম্পদ মুষ্টিবিদ্ধ। এইখানে কনক্লুশনেই যে গিনি রেশিও 1 হলে, গিনি রেশিও 1 হলে ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি, ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি, আর 0 হলে জিরো ইনইকুয়ালিটি। অর্থাৎ 0 হলে আমরা কি পাই, 0 হলে এইটাই চলে আসবে, দেখো কমতে 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 যদি এটাই হয় তাহলে 0 মিন্স পারফেক্ট ইকুয়ালিটি লাইন। পারফেক্ট ইকুয়ালিটি লাইন, এটাই আমাদের কনক্লুশনে বলা হলো যে যদি গিনি রেশিও কোনো দেশের যত বাড়বে তত বৈষম্য বেশি, অর্থাৎ প্রথমে কারো যদি 1 থাকে তার থেকে 3, যার হচ্ছে 0.3, তার আরো বেশি, এইভাবে যত বাড়ছে বাড়ছে তত বৈষম্য বেশি। রিলেশনটা এখানে আমাদেরকে দেখে নিতে হবে। এইবার আমরা পেলাম যে যদি 0 হয় তাহলে কিন্তু আলটিমেটলি পারফেক্ট ইকুয়ালিটি লাইন ড্র হয়। এই ছিল লরেঞ্জ কার্ভ এবং তার সঙ্গে আমরা গিনি রেশিও, কোএফিসিয়েন্ট, এবং ফাইনালি এবার আরেকটি কার্ভ আমাদের পড়তে হয়, কুজনেটস কার্ভ। তাহলে দেখো গিনি রেশিও এবং আমরা তার সঙ্গে লরেঞ্জ কার্ভ যে দুটো পড়েছিলাম, দুটোই কিন্তু মূলত বললাম যে রিলেটিভ পভার্টি মেজার করা হয়, বা আমরা বলতে পারি যে রিলেটিভ পভার্টি মেজারের এক ধরন বলতে পারি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার যেটা কুজনেটস কার্ভ বলেছিলাম, কুজনেটস কার্ভটা কি, এইটাই হচ্ছে বেসিক্যালি বলা হয়, এইখানে ইনকাম ইনইকুয়ালিটির কথা বলা হয়। সেটা কি আগে আমরা জেনেছি, বলেছি, খুব সংক্ষেপে বলবো। দেখো যত একটা ডেভেলপিং কান্ট্রি যত ইনকাম বাড়ে, একটা ম্যাক্স ইনকামের কথা বললাম, ম্যাক্স পজিশনে গেল, সেখান থেকে আস্তে 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 শেষে নেমে আসবে। তাহলে সিম্পলি ডেফিনেশন এটাই যে যত আমরা জানি যে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে যদি বলা হয়, যেমন যেমন ইনকাম বাড়ে, ইনকাম ইনক্রিজ, ইনকাম ইনইকুয়ালিটি increase, ইনকাম ইনক্রিজ, ইনকাম ইনইকুয়ালিটি ইনক্রিজ। তো একটা ম্যাক্স পজিশনে, একটা ম্যাক্সিমাম পজিশনে যাওয়ার পরে শেষে আস্তে 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 পরে আবার ধীরে ধীরে এই যে ইনকাম ইনইকুয়ালিটি কমতে থাকে। তো এখানে চট জলদি তোমরা এটাই লিখবে যে দেখো আন্ডার ডেভেলপড কান্ট্রিতে ইনকাম ইনইকুয়ালিটি বেশি, ডেভেলপিং কান্ট্রিতে সেটা কিন্তু ম্যাক্সিমাম পর্যায়ে উঠতে থাকে, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিতে সব থেকে বেশি হয় শুরুতে, আর যখনই ডেভেলপড হয়ে যায় তখন ধীরে ধীরে নিচে নামা স্টার্ট করে দেয়। যখনই ডেভেলপড হয়ে যায় তখন ধীরে 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 ইনইকুয়ালিটিটা কমতে থাকে। এই তিনটে কনক্লুশন বা তিনটে স্টেটমেন্ট এখানে তোমরা লিখে নেবে। এই ছিল আমাদের বেসিক্যালি লরেঞ্জ কার্ভ
গিনি রেশিও এবং তার সঙ্গে কুজনেটস কার্ভ হুইচ ইজ রিলেটেড টু পভার্টি আর ইনকাম। এবার পভার্টি পড়তে গেলে যেমন আনএমপ্লয়মেন্ট, ইনইকুয়ালিটি অফ ইনকাম, এগুলো সব কিন্তু কোরিলেটেড টার্ম এবং এর সঙ্গে এই টার্মগুলো আমরা পড়ে নিলাম। সবাইকে ফাইনালি বলছি যে আগে তোমরা লাইভ ক্লাসের পুরো ইস্যুটাকে একটু বাদ দিয়ে এটাকে নতুনভাবে তোমরা লিখে নিও, কারণ সেখানে বাই মিস্টেকেনলি এবার আমরা ভুল করে হলেও খুব মানে সিলি একটা মিস্টেক হয়তো বা হয়েছে, আমি জানি না, মনে পড়ছে না আমার কেন যেন মনে হচ্ছে সবসময় আমরা ইনইকুয়ালিটি যেমন শুধুমাত্র বাকি সব কনসেপ্ট ঠিক ছিল, ইচ অ্যান্ড এভরি কনসেপ্টে ঠিক ছিল, শুধু এইটাকে আমরা হয়তো ভুল করে কখনো কখনো ইনইকুয়ালিটি কার্ভ বলে উচ্চারণ হয়েছে, ইকুয়ালিটি লাইনের বদলে ইকুয়ালিটি লাইনের পরিবর্তে সেটা ভুল করে বারবার বলেছি। সেটা আমার অস্বীকার করতে কোনো রকম কোনো দ্বিধা নেই, কারণ হতেই পারে এটা কেন যেন আমার কানে বারবার বাজছে, রাইট? এবং কি কারণে ভিডিওটাও হয়তো কোনো কারণে সেই সময় আপলোড হয়নি, আমি সেই কারণে আবার পুনরায় তোমাদের জন্য রেকর্ডিং করে এটাকে আপলোড করেছি। আগের পুরো ক্লাসটাকে বাদ দিয়ে যাতে গুলিয়ে না যায়, একদম সিম্পলিয়েস্ট ওয়েতে এই কথাগুলি লিখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সঙ্গে থেকো সবাই, এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রুটিন বেসিস যে নেক্সট ক্লাস সেই নেক্সট ক্লাসে।